ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে হামাস। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। এদিকে হানিয়ার হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে হামাস। মনিরুজ্জামান বাবুর প্রতিবেদন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের শপথ অনুষ্ঠানে অংশ নিতে তেহরানে গিয়েছিলেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। বুধবার সকালে ইরানের আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়। এতে তিনি ও তার একজন দেহরক্ষী নিহত হয়েছেন। তবে তিনি কিভাবে নিহত হয়েছেন সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়নি। তবে সৌদি বার্তা সংস্থা হাদাদ জানিয়েছে, গাইডেড মিসাইল হামলায় নিহত হন হানিয়া। এদিকে হানিয়ার মৃত্যুর জন্য ইসরায়েলকে দায়ী করেছে হামাস। তার মৃত্যুতে শোক প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে সংগঠনটি। এতে বলা হয়, তেহরানে নিজ আবাসস্থলে বিশ্বাসঘাতক ইহুদিবাদী অভিযানে নিহত হয়েছেন ইসমাইল হানিয়া। একই সাথে এই হত্যার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। এক বিবৃতিতে হামাসের রাজনৈতিক শাখার সদস্য মুসা আবু মারজুক বলেন, তাদের নেতা ইসমাইল হানিয়া ইহুদি জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন। এই হত্যা একটি কাপুরুষোচিত কাজ এবং এর জবাব দেওয়া হবে। তবে ইসরায়েল এই হত্যাকাণ্ডের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। এদিকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, ওয়াশিংটন উত্তেজনা প্রশমনে কাজ করবে, তবে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সহায়তা করবে যদি তারা হামলার শিকার হয়। মনিরুজ্জামান বাবু, একাত্তর। এদিকে ইসমাইল হানিয়াকে হত্যার নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, এই হত্যাকাণ্ড কাপুরুষোচিত কাজ। একই সঙ্গে ফিলিস্তিনিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। আব্বাস ফিলিস্তিনিদেরকে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ, ধৈর্যশীল ও অবিচল থাকার আহ্বান জানিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের পর ইসরায়েলের হেরিটেজ মন্ত্রী আমিচাই ইলিয়াহু বলেছেন, হামাস নেতার এই হত্যাকাণ্ড বিশ্বকে একটু ভালো করে তুলবে। 2017 সাল থেকে হামাস প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ইসমাইল হানিয়া। পরে 2021 সালে টানা দ্বিতীয়বারের মতো হামাস প্রধান নির্বাচিত হন তিনি। বিশ্ববিদ্যালয় জীবন থেকেই হামাসের সক্রিয় ছিলেন হানিয়া। ফিলিস্তিনিদের অধিকার নিয়ে সোচ্চার থাকায় বহুবার কারাবন্দী হয়েছেন তিনি। বিস্তারিত সৃষ্টি ঘটকের প্রতিবেদনে। ইসমাইল হানিয়া মিশর অধিকৃত গাজার আল শাতি শরণার্থী শিবিরে জন্মগ্রহণ করেন। 1948 সালে আরব ইসরায়েলি যুদ্ধের সময় তার বাবা মা বর্তমান ইসরায়েলের অন্তর্গত আসকালানের নিকটস্থ বাড়ি ছেড়ে উদ্বাস্তু হন। তিনি গাজা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আরবি সাহিত্যে স্নাতক হন। বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকাকালে তিনি হামাসে যোগ দেন। গাজা উপত্যকায় ইসরায়েলের বিরুদ্ধে প্রথম ইন্তিফাদার সময় থেকেই তিনি সক্রিয় ছিলেন। বিক্ষোভে অংশ নেওয়ার কারণে তিনি একাধিকভাবে গ্রেপ্তার হন ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর হাতে। 1989 সালে তিনি 3 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন। 1992 সালে মুক্তি পাওয়ার পর 400 কর্মীর সাথে ইসরায়েল তাকে লেবানন পাঠিয়ে দেয়। 1 বছর পর তিনি গাজায় ফিরে আসেন এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ডিন নিযুক্ত হন। 1997 সালে আহমেদ ইয়াসিন ইসরায়েল থেকে মুক্তি পাওয়ার পর হানিয়া তার দপ্তর পরিচালনার দায়িত্ব পান। ইয়াসিনের সঙ্গে সম্পর্কের কারণে হামাসে তার খ্যাতি বৃদ্ধি পায় এবং তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষে নিয়োগ পান। ইয়াসিনের সাথে তার সম্পর্ক এবং ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর হাতে হামাসের অনেক নেতার হত্যাকাণ্ডের ফলে দ্বিতীয় ইন্তিফাদার সময় হামাসে তার অবস্থান আরও মজবুত হয়। 2006 সালে 25 জানুয়ারি হামাস নির্বাচনে জয়ী হওয়ার পর 20 ফেব্রুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে মাহমুদ আব্বাসের সাথে সাক্ষাৎ করেন এবং 29 মার্চ শপথ নেন। 2007 সালে 14 জুন মাহমুদ আব্বাস হানিয়াকে পদচ্যুত করে সালাম ফাইয়াদকে নিয়োগ দেন। 2017 সাল থেকে হামাস প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন ইসমাইল হানিয়া। পরে 2021 সালে টানা দ্বিতীয়বারের মতো হামাস প্রধান নির্বাচিত হন তিনি। গত বছরের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে পরিবারের বহু সদস্যকে হারান ইসমাইল হানিয়া। আর সবশেষ গুপ্ত হত্যায় নিহত হলেন তিনি নিজেও। সৃষ্টি ঘটক, একাত্তর।
লেবাননে হিজবুল্লাহর 10টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত এক নারী ও 2 শিশু নিহত হয়েছে। আহত হয়েছে আরও অন্তত 74 জন। এছাড়া মঙ্গলবারের হামলায় হিজবুল্লাহর একজন সিনিয়র কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। যদিও ইসরায়েলের এ দাবি অস্বীকার করেছে হিজবুল্লাহ। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা হিজবুল্লাহর একটি অস্ত্র সংরক্ষণ কেন্দ্র, সন্ত্রাসী অবকাঠামো, সামরিক অবকাঠামো এবং একটি রকেট লঞ্চার লক্ষ্য করে হামলা চালিয়েছে। এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত অনিবার্য নয়। বৈরুত হামলা ঠেকাতে কূটনৈতিক তৎপরতা চলছে। এরপর উত্তেজনা বাড়ায় যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স ও মার্কিন সরকার তাদের নাগরিকদের লেবানন ত্যাগ সহ সেখানে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে। তুরস্ক ইসরায়েলে প্রবেশের হুমকি দেয়ায় দেশটিকে নেটো থেকে বহিষ্কারের আহ্বান জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। মঙ্গলবার এক বিবৃতিতে একথা বলেছেন তিনি। বিবৃতিতে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইসরায়েলকে আক্রমণের হুমকি দেয়ায় জরুরি ভিত্তিতে সব নেটো সদস্যের সাথে কথা বলতে কূটনীতিকদের নির্দেশনা দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। নেটোভুক্ত দেশকে তুরস্কের নিন্দা করার আহ্বান সহ জোট থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছেন তিনি। বিবৃতিতে আরও বলা হয়েছে, এরদোয়ান ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হুসেইনের পদাঙ্ক অনুসরণ করছেন। এরদোয়ানের স্মরণ করা উচিত ইরাকে কি হয়েছিল এবং সাদ্দাম কিভাবে শেষ হয়েছিলেন। আঙ্কারায় হামাসের সদর দপ্তর আছে বলেও দাবি করে ইসরায়েল। ভারতের কেরালার দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধসের ঘটনায় মৃতের সংখ্যা 150 ছাড়িয়েছে। ধ্বংসস্তূপে আটকা অনেক মানুষ। দুর্যোগের মধ্যেই উদ্ধার কাজ চালাচ্ছে সেনাবাহিনী। 4 ঘন্টায় পরপর 3 বার ধস নামে এই পাহাড়ি এলাকায়। এই পরিস্থিতিতে বন্ধ রয়েছে ওয়েনারের 10 জেলার স্কুল কলেজ। আরও জানাচ্ছেন মাহফুজুর রহমান। ভারতের কেরালার ওয়েনারে ভয়াবহ ভূমিধসের ঘটনায় চলছে উদ্ধার কাজ। চাপা পড়া মানুষের মরদেহ উদ্ধারে প্রাণান্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকারীরা। তবে ভারী বৃষ্টি এবং গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আবার রাস্তা ভেঙে যাওয়ায় বহু এলাকায় পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। বৈরী আবহাওয়ায় আকাশপথেও উদ্ধার সম্ভব হচ্ছে না। এরপরও থেমে নেই উদ্ধারকারীরা। বানের তোড়ে নদীতেও ভেসে আসছে মরদেহ। কিছু মৃতদেহের খণ্ডাংশ উদ্ধার করা হয়েছে, তাই প্রতি মুহূর্তে লম্বা হচ্ছে লাশের সারি। রাজ্যের শীর্ষ কর্মকর্তা ভি ভেনু বলেছেন, পরিস্থিতি অত্যন্ত গুরুতর হয়, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় হাসপাতালগুলোতে শতাধিক আহত মানুষের চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রিয়জনদের খোঁজে হাসপাতালগুলোতে ভিড় করছে মানুষ। এরই মধ্যে বেশ কিছু মানুষকে উদ্ধার করে ত্রাণ শিবিরে পাঠানো হয়েছে। ভূমিধসের ফলে মুন্ডাক্কায়, আট্টামালা, চূড়ালমালা এবং কুনহুম সহ বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। কাদামাখা পানি কাঁচা রাস্তায় এবং বনাঞ্চলে প্রবাহিত হয়ে বাড়িঘর ভাসিয়ে নিয়ে গেছে। মানুষ এবং যানবাহনও আটকা পড়েছে। ভূমিধস কবলিত এলাকায় প্রায় 350টি পরিবারের বসবাস। তারা সবাই চা এবং এলাচ বাগানের মালিক। ভূমিধসের সময় অধিকাংশ হতাহত মানুষ সম্ভবত মাটির ঘরে ঘুমিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। ভারতের আবহাওয়া বিভাগ বলছে, কেরালায় আগামী 1 আগস্ট বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতিতে ওয়েনারের 14টি জেলার মধ্যে 10টি জেলার স্কুল এবং কলেজ বন্ধ রাখা হয়েছে। এদিকে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সাথে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সহযোগিতা সহ নিহত পরিবারকে 2 লাখ রুপি এবং আহতদের 50,000 রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। মাহফুজুর রহমান, 71। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলায় ভারী বৃষ্টিতে বাড়ির বেজমেন্টে পানি ঢুকে 11 জন ঘুমন্ত মানুষের মৃত্যু হয়েছে। মঙ্গলবার এই খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এরই মধ্যে সবার মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকারীরা। তারা বলছেন, বৃষ্টির পানিতে বাড়ির নিচতলা প্লাবিত হওয়ায় পরিবারটি বেজমেন্টে আটকা পড়ে যায়। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ জুড়ে কয়েকদিন ধরে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে প্রদেশের বিভিন্ন অংশে বন্যার পাশাপাশি ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এদিকে পাকিস্তানের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি NDMA একাধিক অঞ্চলের জন্য গুরুতর আবহাওয়া সতর্কতা জারি করেছে। আগামী 3 দিনের জন্য ভারী বৃষ্টির পূর্বাভাসও দিয়েছে তারা।
পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই সেনাবাহিনীর সাথে আলোচনায় প্রস্তুত বলে জানিয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। মঙ্গলবার এই কথা বলেছেন তিনি। এদিন শুনানির জন্য আদিয়ালা কারাগারে হাজির করা হয় ইমরানকে। এ সময় এক বিবৃতিতে তিনি বলেন, পিটিআই কখনোই সেনাবাহিনীর বিরুদ্ধে অভিযোগ তোলে নেই, শুধু আর্মড ফোর্সের সমালোচনা করেছে। তাই সেনাবাহিনীর সাথে আলোচনায় প্রস্তুত তারা। এজন্য সেনাবাহিনীর প্রতিনিধি দল গঠন করা উচিত। বিবৃতিতে আরও বলা হয়েছে, বর্তমান সরকার পিটিআই ও সেনাবাহিনীর মধ্যে ফাটল ধরিয়ে তার দলকে ধ্বংস করতে চায়। এছাড়া 2023 সালের 9 মের দাঙ্গার ঘটনায় পিটিআই কর্মীর বিরুদ্ধে অপরাধ পাওয়া গেলে কর্তৃপক্ষ নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে বলেও জানান তিনি।